ছোপ ছোপ রক্তের দাগ বিছানা জুড়ে। সাদা বেডশিট রক্তে লাল হয়ে আছে। এলোমেলো কক্ষ। ড্রেসিং টেবিলের আয়না ভেঙে মেঝেতে পড়ে আছে। পড়ার টেবিলের বইগুলো ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। যেন ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে এই কক্ষ জুড়ে। অবচেতন আনু বিছানার মাঝখানে শুয়ে আছে অর্ধুলঙ্গ অবস্থায়। হাত জোটা খাটের সঙ্গে বাঁধা। এলেমেলো চুল, বিষণ্ণ চেহারা, ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে। চোখ দুটো ফুলে উঠেছে। দুই গালে লেপ্টে আছে নোনা জল। গায়ে চাপানো কামিজের চেইন খোলা। আনুর ইচ্ছে করছে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলতে, কিন্তু পারছে না। পা দুটো অবশ হয়ে আছে। নাড়াতে পারছে না। তলপেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। অনুভব করতে পারছে রক্ত ঝরছে। প্রেগন্যান্সির কিটখানা অয়ত্নে ফ্লোরে পড়ে আছে। সেখানে দুটো দাগ স্পষ্ট। অনেক দিন যাবৎ শরীর খারাপ তার। সায়েন্সের স্টুডেন্ট হওয়ার ফলে ভালো করে জানে প্রেগন্যান্সির স্টেপগুলো। তাই তো শরীর খারাপের কারণ জানতে প্রেগন্যান্সি টেস্ট করেছে। এবং ফলাফল পজিটিভ। সেই মুহূর্তেই আবিরকে কল করে বাসায় ডাকে আনু। এবং জানায় তার প্রেগন্যান্সির কথা। আনু, তুমি পাগল হয়ে গেছ? আমি সবে অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছি। কোনো জব নেই, বাবারও কারি পয়সা নেই। এই মুহূর্তে তো তোমাকে বিয়ে করতে পারব না। বাচ্চার দায়িত্ব কিভাবে নিব? প্রেগন্যান্সি পজিটিভ এসেছে দেখার পরে যতটা না ভয় পেয়েছিল আবিরের এরকম কথায় তার থেকেও বেশি ভয় পেয়ে যায় আনু। বরাবরই বন্ধু মহলে গর্ব করে বলে এসেছে কি গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেলেও আবির কখনোই হাত ছাড়বে না। সে সর্বদা আমার সঙ্গে থাকবে। কিন্তু আজকে আবিরের থেকে এমন কথা শুনে মনে হয় পায়ের তলার মাটি সরে গেছে। আবির, কি বলছো তুমি? আমি কি করব এখন? আবির আনুর দুই গালে হাত রাখে। কপালে কপাল ঠেকিয়ে বলে, জান প্লিজ, নষ্ট করে ফেলো। এই বাচ্চা আমাদের চাই না। আনু ধাক্কা দিয়ে আবিরকে সরিয়ে দেয় নিজের থেকে। এবং কাঁদতে কাঁদতে অনুন্নয়ের স্বরে বলে, ও আমাদের সন্তান। কি করে মেরে ফেলব ওকে? এটা পাপ। বিরক্ত হয় আবির। আনুর পড়ার টেবিলে সাজিয়ে রাখা বইগুলো ফেলে দিয়ে চিৎকার করে বলে, বাল, কেয়ারফুল থাকতে পারিস না? কয় টাকা লাগতো একটা পিল কিনে খেতে? আজাইরা প্যারা দিতে আসছে। শায়া, মেরে ফেলতে না পারলে তুই ও মর। আমাকে টানবি না এসের মধ্যে। চলে যেতে নে আবির। আনু তার পা জড়িয়ে ধরে। আবির, এমনটা করিও না। তুমি তো আমায় ভালোবাসো। এভাবে ফেলে যেও না। আমি মরে যাব। আবির লাথি মেরে আনুকে সরিয়ে নেয়। তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে আনু। খাটের পয়ার সাথে মাথা লেগে বেশ খানিকটা কেটে যায়। গল গল করে রক্ত ঝরতে থাকে সেখান থেকে। তবুও থেমে থাকে না আনু। পুনরায় গিয়ে পা জড়িয়ে ধরে। আমায় মারো, কাটো, বকো, তবুও ফেলে যেও না। সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকব আমি। আমায় ছেড়ে দিও না। আবির হাঁটু মুড়ে বসে আনুর সামনে। ডান হাতে গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, হুমম, ভালোবাসি তোকে। এখনও ভালোবাসব। বলেই গাল ছেড়ে দেয়। এবং দরজা বন্ধ করে। পুনরায় আনুর সামনে এসে তাকে কোলে তুলে নেয়। বিছানায় শুইয়ে দিয়ে বড্ড যত্ন সহকারে কাটা স্থান হতে রক্ত মুছে দিতে থাকে। আনু, বাচ্চাটা নষ্ট করে ফেলো প্লিজ। তোমার বাবা মা জানলে কষ্ট পাবে। আমি তোমাকে বিয়ে করতে পারব না এখনই। আবির, আমি মরে যাব, তবুও বাচ্চাটা নষ্ট করতে পারব না। প্রচণ্ড রেগে গেল আবির। কঠিন কিছু গালি আওড়িয়ে আনুর ওষ্ঠজোড়া দখল করে নেয়। মনের মধ্যে যত রাগ পুষে রেখেছিল সবটা ঝাড়তে থাকে ওষ্ঠে। সেখানেই ক্ষান্ত থাকে না। উম্মাদের ন্যায় আনুর জামা টেনে খুলতে শুরু করে। বাধা দেয় আনু। আবিরের হাত চেপে ধরে আহত স্বরে অনুনয় করে বলে, আবির প্লিজ। সেসব শোনার মুডে নেই আবির। খাটের এক কোনায় পড়ে থাকা ওড়নাখানা তুলে নিয়ে খাটের সঙ্গে আনুর হাত জোড়া বেঁধে দেয়। তারপর বেপরোয়া পাগলা ঘোড়ার ন্যায় ভোগ করতে থাকে আনুর দেহখানা। এক পর্যায়ে প্রচণ্ড আঘাত করা হয় তলপেটে। সেই আঘাতখানা এতই গভীর ছিল যে চোখ উল্টে ফেলে আনু। গলা দিয়ে আওয়াজ বের করতে পারে না। শুধু কিছু মুহূর্ত ছটফট করতে থাকে। মরণ যন্ত্রণায় অনুভব করছে। মনে হচ্ছে এর চাইতে মরণও ভালো। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে দেহখানা। ঠিক কতক্ষণ পরে আনু ছাড়া পায় সেসব জানে না।
তবে আবিরের বলা শেষ কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে। এই বাচ্চা আমার না অন্য কারো, সেটার কি প্রমাণ আছে? রিলেশনশিপের 6 মাস পরেই ইন্টিমেন্ট হয়েছিলি আমার সাথে। না জানি আরও কত ছেলেকে দেহ বিলিয়েছিস। তোর মতো মেয়েকে বিয়ে করার থেকে পতিতালয়ের বেশ্যাদের বিয়ে করা অনেক ভালো। বলেই আনুর ফোন খানা হাতে নেয় আবির। আমি চলে যাওয়ার পরে নিশ্চয় এই ফোন দিয়েই কল করবি আমায়, শালি। বলতে বলতেই ফোন খানা ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের পানে। মুহূর্তেই ফোনসহ আয়নাখানা ভেঙে গুড়িয়ে যায়। এন্ড অফ ইউর স্টোরি আনু। নিজের শার্টখানা গায়ে চাপাতে চাপাতে বেরিয়ে যায় আবির। আনুর চোখের কোনা বেয়ে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। আমি যাকে আমার সবটা দিয়ে ভালোবাসেছি সে আমায় কখনো ভালোই বাসেনি। যার জন্য সবটা ছেড়ে দিয়েছি আজকে সেই আমাকে ছেড়ে দিল। মরণ যন্ত্রণা বোধহয় এটাকেই বলে। মানিকগঞ্জ জেলার সবথেকে সুন্দর এবং বিলাসবহুল বাড়িটি হচ্ছে তালুকদার মহল। বেওথা ব্রিজের অপোজিট পাশে গুটিকয়েক মুদি দোকান এবং একখানা মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার পাশে অবস্থিত এই বাড়িখানা সকলেরই নজর কাড়ে। 15 জন কর্মচারী প্রতিদিন বাড়িটা পরিচর্যা এবং সুন্দর রাখার দায়িত্বে রয়েছে। বিশাল বড় লোহার গেইটের সামনে 2 জন দারোয়ান অনবরত পাহারায় থাকেন। সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে বাড়ির সব রাস্তা জুড়ে। শিক্ষামন্ত্রীর বাড়ি বলে কথা। সেই গেইটের সামনেই দাঁড়িয়ে আছে নূপুর। কিভাবে ঢুকবে ভেতরে এটাই ভেবে পাচ্ছে না। শিক্ষামন্ত্রীর বাড়ি এমনি এমনি নিশ্চয় ঢুকতে দেবে না। আর নূপুরে এই বাড়িতে ঢুকতেই হবে। কথা বলতেই হবে নওয়ান নামক অসভ্য বেয়াদব পুরুষটির সঙ্গে। এই মেয়ে, তুমি কে? এখানে কি করছ? পালোয়ানের মতো লম্বা আর কুচকুচে কালো রঙের একজন গেইট খুলে নূপুরকে জিজ্ঞেস করে। কালো মুখের কালো মুচ আর হাতে বন্দুক দেখে একটুখানি ঘাবড়ে যায় নূপুর। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, কাকু আমাকে ভেতরে ঢুকতে দিবেন? অসভ্য না না, নওয়ান নেতার সাথে দেখা করাটা খুব জরুরি। অনুমতি নেই ভেতরে ঢোকার। চলে যাও। বলেই পালোয়ানটা আবার ভেতরে ঢুকতে নেয় নূপুর বলে ওঠে, কাকু আপনি ভীষণ সুন্দর। আর আপনার মুচগুলো তো অসাধারণ। মনটাও কত সুন্দর। এখন সুন্দর মানুষ এভাবে ঝাঝালো কথা বললে কলিজায় আঘাত লাগে তো। পালোয়ানটা বোধহয় নূপুরের পামে ফুলে উঠল। মুচে হাত বুলাতে বুলাতে বলে, ভেতরে। বাকিটা শেষ করার আগেই নূপুর বলে, সুন্দর পুরুষদের মুখে না আর কুকুরের পেটে ঘি দুটোই মানতে পারি না আমি। হার্ট অ্যাটাক করার আগে হ্যাঁ বলে ফেলুন কাকু প্লিজ। লোকটা কিছু বলার আগেই পেছন থেকে কেউ বলে ওঠে, নূপুর তুই এখানে? পেছন ফিরক তাকায় নূপুর। আরে হ, এটা নীরব। নূপুর ওর বন্ধু। একই সাথে পড়াশোনা করে ওরা। এটা তোদের বাসা? হ্যাঁ। ভেতর চল। আঙ্কেল ঢুকতে দিন, ও আমার বন্ধু। নূপুর খুশি হয়ে নীরবের সাথে ভেতরে ঢুকে পড়ে। নীরব, নওয়ান অসভ্যর সাথে দেখা করব দোস্ত। খুব বেশি দরকার। হুমুম আমি বুঝতে পেরেছি। ওই তো ভাইয়া। নীরবের দৃষ্টি অনুসরণ করে নূপুরও তাকায় সেদিকে। দেখতে পায় সুইমিং পুল এর পাশে শুয়ে আছে অসভ্যটা। ঠোঁটের ভাঁজে সিগারেট। পরনে হাতা কাটা ব্যান্ডের টি-শার্ট, কালো রঙের আর 3/4 প্যান্ট। নেতা সাহেবের পাশে বসে আছে 3-4টা ছেলে। নূপুর জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। নীরব, আমার সাথে চল দোস্ত। হুম চল। ওরা এগোতে এগোতে সেখানে একটা মেয়ে চলে আসে। ভয় পেয়ে আছে বোধহয়। কেমন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়ল। সাদা রঙের জামা পরনে। কি মিষ্টি দেখতে। মেয়েটাকে দেখেই নওয়ান ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট সরিয়ে নেয়। ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে, স্নেহা কি চাই? স্নেহা বোধহয় কেঁপে উঠল। শুকনে ঢোক গিলে বলে, খেতে এসো। নওয়ান উঠে বসে। পা ডুবিয়ে দেয় সুইমিং পুলের পানিতে। বর্বর ঝাঁকড়া চুলগুলো হাত দ্বারা পেছনে ঠেলে বলে, কে হই আমি তোর? স্নেহা জবাব দেয় না। নওয়ান ধমকের স্বরে বলে ওঠে, স্পিক আপ ইডিয়েট। হু ইজ মি? গলা কাঁপতে থাকে স্নেহার। কাপা স্বরে জবাব দেয়, চাচাতো ভাই। ইয়েস। ইউর ব্রাদার। তো ভাই ডাকার জন্য কি আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? স্নেহার চোখ পানি জমে। সেটাকে লুকিয়ে ধরে আসা স্বরে বলে, ভাইয়া। গুড। এবার যাহ। পরে খাবো আমি।
স্নেহা চলে যায়। নূপুর ভ্রু কুঁচকায়। কেমন অসভ্য, এতগুলো মানুষের সামনে নিজের বোনের সাথে বাজে বিহেভিয়ার করল। এর থেকে বাজে ছেলে দুনিয়ায় দুটো আছে? নূপুর বড় বড় পা ফেলে এগিয়ে যায়। নূপুরকে দেখেই বন্টু বলে ওঠে, ভাই পেছনে দেখুন। নয়ন আবারও ঠোঁটে সিগারেট পুড়ে নেয় এবং পেছন ঘুরে তাকায়। নূপুরকে দেখে ভ্রু কুঁচকে ফেলে। এই বাল এখানে আইছে কেন? নূপুর দাঁতে দাঁত চেপে নিজের রাগটা কন্ট্রোল করে নেয়। আপনার সঙ্গে কথা আছে আমার। তুই যে পরিমাণ হট, তোকে দেখে কথা বলতে ইচ্ছে করছে না, বেডে নিতে ইচ্ছে করছে। একবার টেস্ট করতে দে, তারপর কথা বলবো। বেডে যাবি আমার? ট্রাস্ট করতে পারিস, একবার খেয়ে ছেড়ে দিব। নেক্সট টাইম তাকিয়েও দেখব না। নূপুর হাত উঁচু করে নয়নকে থাপ্পড় মারার জন্য, কিন্তু হাতখানা গাল ছোঁয়ার আগেই নয়ন নূপুরকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেয়। কোমর অবধি টলটলে নীল রঙের পানির মাঝে নিজের অস্তিত্ব টের পেতেই স্তব হয়ে যায় নূপুর। তাড়াহুড়ো করে ওড়না দ্বারা নিজেকে আড়াল করার চেষ্টা চালায়। নয়ন বাঁকা হাসে। শালি 2 ফুট, শরীরের 1 আনা শক্তি নেই, অথচ ভাব দেখায় 16 আনার। লিসেন নয়ন রিশাদ মুস্তালিন, তোর মতো বালের তেজ দেখার সময় নেই। নীরব দুপা এগিয়ে আসে। ভাইয়া কি করছিস? ও তোর সাথে দরকারি কথা বলতে এসেছে। নয়ন তার ছেলেদের পানে তাকায়। কারোরই সাহস নেই নূপুরের ভেজা শরীরের পানে তাকানোর। সকলেই মাথা নিচু করেছিল। এবার নয়নের তাকানো দেখে সকলেই সরে যায়। শুধু বল্টু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নয়ন নীরবকে বলে, এই বালের কথা আমি শুনব কেন? হু ইজ সি? নীরব মাথা নিচু করে বলে, হয়তো কোনো দর। যা তো বাল, তোর কথা তিতা লাগছে। নীরব বর্বর পা ফেলে চলে যায়। মূলত পালিয়ে গেল। নীরব যেতেই নয়ন বসে পড়ে সুইমিং পুলের পাশে। ঠোঁটের ভাঁজে সিগারেট গুজে বলে, ছেলেরা মধু খাওয়ার জন্য মানে সে করার জন্য প্রেম করে। ইন্টিমেন্ট হওয়ার আগ পর্যন্ত পেছনে আঠার মতো লেগে থাকে, কেয়ার করে, ভালোবাসা দেখায়। যখনই মধু খাওয়া শেষ হয়ে যায়, সেক্স করা হয়ে যায়, তখন নতুন কাউকে খুঁজে নেয়। তোর বান্ধবীর কি মনে হয়েছিল সে জামা খুলে শুয়ে পড়বে আর আবির তাকে বিয়ে করে ঘরে তুলবে? এই বল্টু হাসত একটু। বন্টু সত্যিই বোকার মতো হেসে ওঠে। নয়নের স্পষ্ট স্বরে বলা কথাগুলোতে নূপুর বিরক্ত হয়। চোখ মুখ কুঁচকে নয়নের মুখ পানে তাকায়। দুপা এগিয়ে এসে আঙুল তুলে বলে, শিওর আবির ভাইয়াকে আপনি ভয় দেখিয়েছেন। আপনিই তাকে বদলে দিয়েছেন। বিরক্ত হল বোধহয় নয়ন। আড়াআড়িভাবে ভ্রু কুঁচকে বল্টুর পানে তাকায়। মানে সিগারেটে আগুন দাও। বল্টু তাড়াহুড়ো করে লাইটারের সাহায্যে আগুন জ্বালিয়ে দেয় সিগারেটে। মনের সুখে টান দেয় নয়ন এবং হাত বাড়িয়ে নূপুরে হাতখানা ধরে ফেলে। এক টান দিয়ে নিজের 2 পায়ের মাঝে নিয়ে আসে নূপুরকে। মাথা নিচু করে মুখের সামনে মুখ নিয়ে ফু দিয়ে ধোঁয়া ওড়ায়। কেসে ওঠে নূপুর। মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে ধোঁয়া সরানোর চেষ্টা চালায়, সেই সঙ্গে নয়নের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায়। তবে ব্যর্থ হয় নূপুরের এত নড়াচড়ায়। বিরক্ত হয় নয়ন। চুপচাপ দাঁড়া বাল, দুটো কথা বলেই ছেড়ে দিব। দামি কথা বলবো। সত্যিই নূপুর শান্ত হয়। ওই দিকে তাকা। চোখের ইশারায় বাড়ির মেইন দরজার দিকে তাকাতে ইশারা করে নয়ন। নূপুর তাকায়। দেখতে পায় স্নেহা নামের মেয়েটি দাঁড়িয়ে আছে কাচুমাচু হয়ে। নূপুর আর নয়নকে কাছাকাছি দেখে বোধহয় কষ্ট পাচ্ছে। কেমন মায়া মায়া নয়নে দেখছে। আমি না খাওয়া অবধি ও ওখানেই দাঁড়িয়ে থাকবে। একটু আগেই কিন্তু বকেছি, ওকে ভয়ও দেখিয়েছি। একটু থেমে নয়ন আবার বলে, শোন মিস ইঁদুর, যে থাকার তার ভেতর থেকে কলিজাটা বের করে নিলেও সে থেকে যাবে। আর যে যাওয়ার তাকে জাস্ট যাও বললেও চলে যাবে। নূপুর ফোঁস করে শ্বাস টানে। মনে মনে কথা সাজিয়ে কিছুটা নরম স্বরে বলে, আনু হাসপাতালে প্রেগন্যান্ট ছিল ও। ওই জানোয়ারটা। নূপুরকে থামিয়ে নয়ন বলে ওঠে, থাম তো বাল, আর গল্প শুনতে ইন্টারেস্ট নেই। গ্রেস কোথাও এমন পোস্টার লাগায়নি যেখানে লেখা আছে কি নয়ন রিশাদ মুস্তালিন প্রেগন্যান্ট ডিভোর্সি নারীদের বিয়ে করতে চাচ্ছে। সো স্টপ ইউর মাউথ। এ যাত্রায় মুক্তি পায় নূপুর। নয়ন ছেড়ে দেয় তার হাত।
পা দুটোও সরিয়ে নেয়। নূপুর তাড়াহুড়ো করে উঠে পড়ে সুইমিং পুল থেকে। পুরোপুরি ভিজে গিয়েছে। জামাখানা শরীরের সঙ্গে লেপ্টে আছে। নয়ন নূপুরের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলে, বডির সাইজ কত তোর? এমনিতে দেখে মনে হয় বাকিটা শেষ হওয়ার আগেই নূপুর বলে ওঠে, মিস্টার বেয়াদব, নারীকে সম্মান করতে শিখুন। নয়ন সিগারেটে টান দেয় কিন্তু বুঝতে পারে আগুন নিভে গেছে। বিরক্ত স্বরে বলে ওঠে, এই বালের জন্য সিগারেটের আগুন নিভে গেল। এই বল্টু আগুন জ্বালিয়ে দে। বল্টু ছেলেটা যেন প্রস্তুত ছিল। সে চটজলদি পুনরায় আগুন জ্বালিয়ে দেয়। নয়ন আবারও সুইমিং পুলে পা ডুবিয়ে বসে পড়ে। স্নেহা একখানা বড় ওড়না নিয়ে দৌড়ে আসে এবং নূপুরের পানে এগিয়ে দিয়ে বলে, এটা গায়ে জড়িয়ে নাও। নূপুর বিনা মন্তব্যে ওড়নাখানা শরীরে জড়িয়ে নিয়ে বলে, ধন্যবাদ আপু। প্রত্যুত্তরে স্নেহা একটু হাসে। আপু, এই বেয়াদবটাকে বলবেন একটা মেয়ে হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই নূপুর শিকদার যদি কখনো জানতে পারে আবির ভাইয়ার বদলে যাওয়ার পেছনে তার হাত আছে, গড প্রমিস যথাযোগ্য শাস্তি দিব তাকে। একদ। নূপুরের পুরো কথা শেষ হওয়ার আগেই নয়ন কড়া স্বরে বলে ওঠে, স্নেহা, এই বালরে গেইটের বাইরে ছুঁড়ে ফেলে দে। বালের আলাপ ভালো লাগছে না। স্নেহা নিচু স্বরে বলে, তুমি যাও আপু, আমি দেখছি। নয়ন আসমান পানে তাকিয়ে ঠোঁটে ভাজে সিগারেট রেখেই গুনগুনিয়ে গেয়ে ওঠে, আমি জাত কুল মানি না, লোক লাজ বুঝি না, শুধু জানি একদিন আসবে গোসঙ্গী। হই পিরিতি পিরিতি, এ যে ভীষম পিরিতি সই। বন্ধ মনের তালার চাবি আছে কই? নূপুর মনে মনে বেয়াদব কি শব্দটা আউড়িয়ে চলে যায় সেখান থেকে। গেইটের কাছে এসে পা জোড়া থেমে যায়। একবার পেছন ফিরে তাকায় স্নেহা নামের মেয়েটির মুখ পানে। কি দারুণ মায়াবী মেয়েটা! মুখ পানে তাকালেই কলিজা ঠান্ডা হয়ে যায়। তলপেটে প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে আনুর অনাগত সন্তান নষ্ট হয়ে যায়। রক্তের দলা হয়ে সে অংশটা বড় হয়ে উঠছিল, আনুর মধ্যে সেই অংশটা আর নেই। এই খবরটা আনু জেনেছে। সেই থেকে স্তব্ধ হয়ে গিয়েছে, হাতে স্যালাইন লাগানো। পাশেই মা, বাবা আর ৮ বছরের ছোট বোন অথই বসে আছে। সকলের চোখ জোড়া ভেজা। অনেক কেঁদেছে নিশ্চয়। আনু সেই দিকে তাকায় না। তার দৃষ্টি জোড়া মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে। সেই মুহূর্তে নূপুর আসে কেবিনে। হাতে টিফিন বক্স। নূপুরের সাথে তার মা সোনিয়াও এসেছে। ভীষণ গম্ভীর তিনি। দেবেন্দ্র কলেজের অনার্স বিভাগের শিক্ষিকা। তিনি প্রথমেই গিয়ে আনুর সামনে দাঁড়ায় এবং প্রশ্ন করে, ভালো আছো? আনু জবাব দেয় না। শুধু একবার তাকায় সোনিয়ার মুখ পানে। কিছুদিন আগেই সোনিয়া আনুকে ডেকে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, তুমি যে রাস্তায়, সে রাস্তাটা তোমার জন্য সঠিক নয়, সময় এবং সুযোগ থাকতেই রাস্তা বদলে ফেলো। পথ যতই সূক্ষ্ম হোক, এর শেষটা কিন্তু ভয়ঙ্কর হবে। আনু সেদিন ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গে সোনিয়াকে জবাব দিয়েছিল, আন্টি, আমি সঠিক পথ বেছে নিয়েছি। পথটা যেমন সূক্ষ্ম, এর শেষটা হবে ভয়ঙ্কর সূক্ষ্ম। তুমি দেখে নিও। সেই দিনের পর থেকে আনু আর সোনিয়া বেগম এর সাথে কথা বলে না। রীতিমতো দূরত্ব তৈরি করেছেন তার থেকে। আগের মতে ওনাদের বাসায়ও যায় না। সে আবিরকে খারাপ বলেছে মানে সে আনুর আপন নয়। আনুর চোখের কোনা বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। সোনিয়া ভীষণ যত্ন সহকারে পানিটুকু মুছিয়ে দেয় এবং ভরসা দিয়ে বলে, ইটস ওকে। মানুষ চেনা জরুরি। আর 2-1 বার হোঁচ না খেলে মানুষ চেনা যায় না। এই হোঁচে শিক্ষা নাও আর বাবা মায়ের মুখ পানে তাকিয়ে সামনের দিনগুলো সুন্দর করার চেষ্টা করো। তোমার হয়তো বাবা মা ছাড়াও অনেকেই আছে, কিন্তু তোমার বাবা মায়ের তুমি ছাড়া কেউ নেই। এক ভাই, মা, বাবা আর দাদা-দাদিকে নিয়েই নূপুরের পরিবার। নূপুরের বাবা নাসির শিবালয় উপজেলার রানিং চেয়ারম্যান। তার দাদা মেতালেব একটানা 10 বছর চেয়ারম্যান ছিলেন, এবার বয়স হয়েছে তাই ছেলের কাঁধে দায়িত্ব নিয়ে নিজে বিরতি নিয়েছে। সোনিয়ার স্টুডেন্ট পড়াচ্ছে। দাদির হাঁটুর ব্যথা বেড়েছে তাই তিনি নিজ কক্ষে শুয়ে আছে। নূপুর বাবা এবং দাদাকে খাবার বেড়ে দেয় এবং নিজেও খেতে শুরু করে। খাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নূপুর। বেওথা থেকে রিকশা নিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু খাল পার তথা শিশু পার্কের কাছে আসতেই ভিড় দেখতে পায়। বিশাল বড় মিছিল বের হয়েছে। রাস্তার সকল রিকশা অটো লাইন বেঁধে দাঁড়িয়ে আছে।
যতক্ষণ না মিছিল শেষ হবে ততক্ষণ তারা যেতে পারবে না। বিরক্ত হয় নূপুর। শিশু পার্কের সামনে ছাত্রলীগ চত্বর বানানো হয়েছে। মূলত শেখ হাসিনার আমলে বানানো হয়েছিল চত্বরখানা, তখন নাম ছিল বঙ্গবন্ধু চত্বর। এখন সরকার বদলের সঙ্গে সঙ্গে চত্বরের নাম বদলে ছাত্রলীগ চত্বর নাম হয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা। নওয়ান রিশাদ মুস্তালিন ছাত্রলীগ চত্বরের রেলিংয়ের উপর বসে সিগারেট খাচ্ছে। কালো রঙের সিগারেটখানাকে টেনে চলেছে অনবরত। তার পাশে আরও কিছু সংখ্যক ছেলে দাঁড়িয়ে আছে। নূপুর দীর্ঘশ্বাস ফেলে রিকশার ভাড়া মিটিয়ে নেমে পড়ে। মিছিলের সামনে কয়েকটা ছেলে রয়েছে। তাদের হাতে বিশাল বড় ব্যানার। মূলত শিক্ষামন্ত্রী নায়েব তালুকদার এবার প্রধানমন্ত্রী পদে ভোটে দাঁড়াবে, তারই মিছিল চলছে। নূপুর বিড়বিড় করে আওড়ায়। প্রধানমন্ত্রী হওয়ার আগেই রাস্তাঘাটে যানজট বাড়িয়ে দিচ্ছে। হলে কি হবে আল্লাহ জানে। ভিড়ের এক কোণা দিয়ে চলে যায় নূপুর। ক্লাস মিস করা যাবে না কোনো মতেই। এই ফালতু মিছিলের জন্য তো একদমই না। কলেজে নূপুরের সব থেকে কাছের বন্ধু দীপু। দুজনের বন্ধুত্ব দীর্ঘ 10 বছরের। বলা চলে একসাথেই বড় হয়েছে তারা। পরপর দুটো ক্লাস শেষ করে ক্লাস রুম থেকে বেরিয়ে পড়ে নূপুর। তার পেছন পেছন দীপুও বের হয়। আনুর কি খবর রে নূপুর? কেমন আর থাকবে? আবির ভাই কেন যে এমন করল? আবির শালাকে আমার আগে থেকেই পছন্দ না। কথা বলতে বলতেই ওরা কলেজের সামনে চলে আসে। এখানে ফুসকা, ঝালমুড়ি, ভেলপুরি এসবের দোকান বসে। নূপুরকে দেখে দুটো ছেলে বলাবলি করতে শুরু করে। এই যে সোনিয়া ম্যাম এর মেয়ে, যে মুস্তালিন ভাইকে থাপ্পড় মেরেছিল। তালুকদার মহল যতটা বিশাল, এখানে বসবাসকারী লোকজনের সংখ্যাও তেমন বেশি। মজনু তালুকদারে 3 সন্তান এবং 1 মেয়ে। বড় ছেলে রাজীব তালুকদার, তার স্ত্রী নীরা এবং 3 সন্তান। 2 মেয়ে সিনথিয়া এবং স্নেহা, এবং 1 ছেলে নীরব। সিনথিয়া দেশের বাইরে থাকেন। স্নেহা দেবেন্দ্র কলেজে অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছে। আর নীরব ইন্টার 2nd ইয়ার। মজনু তালুকদারের মেজো ছেলে নায়েব তালুকদার, যিনি গত 4 বছর যাবত শিক্ষামন্ত্রীর আসনে বসেছে। তাছাড়াও আরও কিছু বিজনেস রয়েছে তার। আরএফএল কোম্পানি ওনারই। নায়েব তালুকদারের স্ত্রী আমিনা এবং ওনাদের একটাই সন্তান, নওয়ান রিশাদ মুস্তালিন। মজনু তালুকদারের ছোট ছেলে রাশেদুল, তার স্ত্রী আছিয়া এবং 1 মেয়ে রীতি। ক্লাস 5-এ পড়ছে। 13 জন সদস্য নিয়ে মজনু তালুকদারের সংসার। তার মেয়ে মাহফুজা হাজব্যান্ডের সঙ্গে সিঙ্গাপুর থাকেন। বছরে 2-1 বার আসে তালুকদার মহলে। তাছাড়াও কাজের মহিলা আছে 8 জন। তাদের কাজ শুধুমাত্র তালুকদার বাড়ির বুদের কাজে সহায়তা করা। তাছাড়াও মজনু তালুকদারের স্ত্রীর জন্য 2 জন মহিলা রাখা হয়েছে। আমিনা তালুকদার ভীষণ যত্ন সহকারে পায়েস রান্না করছে। রান্না করতে ভীষণ ভালোবাসেন তিনি, ছেলের পছন্দের সব রান্না নিজে হাতেই করেন। ভীষণ মেধাবী স্টুডেন্ট ছিলেন। ইচ্ছে ছিল চাকরি করার, কিন্তু 13 বছরে পা রাখতেই বাবা বিয়ে দিয়ে দেয়। 15 বছরে পুত্র সন্তানের জননী হয়। 1 বছরের বাচ্চাকে কোলে নিয়ে এসএসসি পরীক্ষার আসনে বসেন। 85% মার্কস নিয়ে এসএসসি পরীক্ষায় পাস করেন। তারপর সন্তান বড় হতে থাকে। সেই সাথে আমিনা বেগমও পড়ালেখা চালিয়ে যায়। নওয়ানকে স্কুলে দিয়ে তারপর তিনি ক্লাস করতে যেতেন। স্নেহা বড়ই আশাহত হয়ে কিচেনে ফিরে আসে। আমিনার পাশে মোড়া টেনে বসে পড়ে গালে হাত দিয়ে। আখি পল্লবে অশ্রু জমে উঠেছে ইতোমধ্যেই। নওয়ান যে না খেয়েই বেরিয়ে গেল। কান্না পাবে না? শাশুড়ি মা, আপনার ছেলে না খেয়েই বেরিয়ে গেছে সিগারেট টানতে টানতে। সত্যি করে বলুন তো, ছেলে পেটে নিয়ে আপনিও সিগারেট টেনেছেন কি না? আমিনা হাসে। ভীষণ সুন্দরী মহিলা তিনি। বয়স 42 ছুঁয়েছে কিছুদিন আগেই। তবুও সৌন্দর্যের কমতি নেই এতটুকু। আমাকে শাশুড়ি বলে ডাকছিস? বাজান শুনতে পেলে তোকে ধমকে আধমরা করে ফেলবে। বেহায়া আখি পল্লব থেকে গড়িয়ে পড়া অশ্রুকণা হাতের উল্টো পিঠে মুছে নেয় স্নেহা। তেজি স্বরে বলে, ধমকাক, মারুক, কাটুক, তবুও উনি শুধু আমার হোক। আপনি জলদি আমাদের বিয়ে দিয়ে বাকিটা শেষ করতে পারে না স্নেহা। তখনই তার মা নীরা কিচেনে ঢুকে পড়ে। বড়ই শক্ত গলায় বলে, আজকে তোমার ক্লাস আছে না? এখানে কেন তুমি? যাও। স্নেহা মাথা নিচু করে চলে যায়। মাকে বড্ড ভয় পায় সে।
শুধু মা নয়, মেঝো মা ছাড়া আর কারো সঙ্গে ভালো সম্পর্ক নেই। স্নেহা যেতেই নীরা আমিনাকে উদ্দেশ্য করে বলে, আমিনা, তুমি যদি ভেবে থাকো আমি মেয়েকে দিব তোমার ছেলের সাথে, সেটা তোমার ভুল ধারণা। তোমার বেয়াদব ছেলে। বাকিটা শেষ করার আগেই আমিনা বলে, ভাবি, বুঝেছি আমি। স্নেহাকেও বুঝিয়ে বলবো। তাছাড়া আমার ছেলে মেয়ে তুলে নিয়ে আসবে দেখিও। আমার কথা শুনবে না। নীরা আর কিছু বলে না। বেরিয়ে যায় কিচেন থেকে। আমিনা পায়েস ছোট ছোট বাটিতে বেড়ে নেয়। এবার এগুলো ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবে। ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে বড্ড ভালোবাসে নওয়ান। মধ্যরাতে ফ্রিজ খুলে পায়েস, জুস, সেমাই এসব না পেলে মাথা গরম হয় তার। মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের সামনে ছোট্ট একটা পুকুর রয়েছে। সেই পুকুর পার হওয়ার জন্য ছোট্ট ব্রিজ। ব্রিজের সামনে একটা মিষ্টির দোকান, তারপরই কোর্ট চত্বর। মানে বিশাল জায়গা জুড়ে উকিলদের চেম্বার, জেলখানা এবং কোর্ট। ভীষণ সুন্দর করে সাজানো কলেজসহ কোর্ট চত্বর। নূপুর মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আসমান জুড়ে মেঘ সেজেছে। যখন তখন ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে। বিরক্ত নূপুর চোখ মুখ কুঁচকে আসমান পানে তাকায় এক পলক পরপরই ফোনের স্ক্রিনে। সেই কখন থেকে বাবাকে কল করছে। কোর্টের ভেতরে ঢুকেছে বাবা। নূপুরের মামা আনোয়ার উকিল। আজকে একটা কেসের শুনানি রয়েছে। সেটার মেইন সাক্ষী নূপুরের বাবা নাসির। হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করে। আর তখনই কোর্ট চত্বর থেকে হৈহুল্লোড়ের আওয়াজ ভেসে ওঠে। ছাত্র জনতার উল্লাস। মানে কেসটা জিতে গেল নওয়ান রিশাদ মুস্তালিম। 1 বছর আগে বেশ নামকরা উকিল আতোয়ার খালেক খুন হয়। মধ্য দুপুরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে জনগণের সামনে শিক্ষামন্ত্রী নায়েব তালুকদারের একমাত্র ছেলে নওয়ান রিশাদ মুস্তালিম তার দলবল নিয়ে খুন করেছিল আতোয়ার খালেককে। তার অপরাধ ছিল নায়েব তালুকদারের বিরুদ্ধে কেস ফাইল করেছিল। মজার ব্যাপার হলো এত মানুষের সামনে খুন করার পরেও একজন সাক্ষী পাওয়া যায়নি তার বিরুদ্ধে। দীর্ঘ 1 বছর কেস চলল। কিন্তু অপরাধী শাস্তি পেল না। 1 ঘণ্টাও নওয়ানকে জেলে রাখা যায়নি। নূপুর সেই দিন কলেজে এসেছিল। বরাবরের মতো দেবেন্দ্র কলেজের সামনে থাকা শহীদ মিনারের সামনে বসে সিগারেট খাচ্ছিল। পুলিশ আসলো, সালাম দিল এবং নত স্বরে বলল, স্যার, একটু থানায় যেতে হবে। রিশাদ তার দলবল নিয়ে চলে যায় থানায়। এসিপির আসনে বসে সিগারেট শেষ করে কয়েকটা। সেই মুহূর্তেই ওপর মহলের এসিপি কল করে জানায় নওয়ানকে ছেড়ে দিতে হবে। ব্যাস, হই হুল্লোড় করতে করতে থানা থেকে বেরিয়ে যায় নওয়ান। নওয়ানের ভাষায় পুলিশ তার একটা চুলও ছিঁড়তে পারল না। কোর্ট চত্বরের গেইট দিয়ে বের হয় নওয়ান। বরাবরের মতো ঠোঁটের ভাঁজে সিগারেট। চোখে কালো রোদ চশমা। পরনে ব্যান্ডের কালো রঙের টি শার্ট। নূপুর ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে নওয়ানের মুখপানে। জয়ের উল্লাসে মুখখানা চকচক করছে। ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে সেই মুহূর্তেই। বৃষ্টির ফোঁটায় ভিজে যেতে নেয় নওয়ান। বল্টু তাড়াহুড়ো করে মাথার উপরে ছাতা ধরে। তাতেও রক্ষা হয় না। কয়েক ফোঁটা পানি ভিজিয়ে দেয় নওয়ানের বর্বর চুলগুলো। কালো রঙের জিপখানা গেইটের বাইরেই রাখা। কি মনে করে গাড়িতে ওঠে না নওয়ান, বরং মিষ্টির দোকানের দিকে পা বাড়ায়। নূপুর ভ্রু কুচকায়। এখন দলবল নিয়ে এই ছোট্ট দোকানখানা দখল করবে না কি? বিরক্তিকর পরিস্থিতি। হলও তাই। নওয়ান ঠিক নূপুরের পাশে এসে দাঁড়ায়। তার চেলাপেলারা সবাই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকে। তাদের বস ভেতরে ঢুকেছে মানে তাদের ঢোকার পারমিশন নেই। নূপুর ব্যাগ থেকে ফোন বের করে তাতে মনোযোগ দেয়। ইতিমধ্যেই বাবাকে কয়েকবার কল করে ফেলেছে। কিন্তু উনি কল রিসিভ করছে না। পাশ থেকে চন্দন কাঠের এবং সিগারেটের গন্ধ ভেসে আসছে। নূপুরের নাকে লাগছে বেশ। দোকানদার তাড়াহুড়ো করে একটা চেয়ার এগিয়ে দেয় নওয়ানের দিকে। সেটা নিজের শার্ট দ্বারা মুছে বলে, বসুন প্লিজ। বেয়াদবটা চট করেই বসে পড়ে। একখানা সিগারেট ঠোঁটের ভাঁজে ঢুকিয়ে চেয়ারের হাতলে তবলার মতো বাজাতে বাজাতে গান ধরে। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্পতে, বাসবো ভালো কাছে আয়। ও জানে না। মানতেই হবে নওয়ান এর কণ্ঠস্বর ভীষণ সুন্দর। যে কেউ মুগ্ধ হবে তার গান শুনে। নূপুরও তার ব্যতিক্রম নয়। এই প্রথমবার বোধহয় মন দিয়ে গান শুনল। গান শেষ করে নূপুরের ওড়নায় হাত দেয়। চমকায় নূপুর দুপা পিছিয়ে যায়।
নয়ন বরাবরের মতো আড়াআড়ি ভাজে ভ্রু কুচকে সিগারেটে টান দেয়। গাল ভর্তি ধোঁয়া নিয়ে বলে, বাল দেখতেছিস না ভিজে গেছি? মাথা মুছে দে। নূপুর দাঁতে দাঁত চেপে নিজের ওড়নাখানা নয়নের হাত থেকে ছাড়ানোর চেষ্টা চালায়। ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার বেয়াদব। নয়ন চোখে থাকা চশমাখানা নাক অবধি নামায় এবং নূপুরের চোখে চোখ রেখে বলে, লিমিট তো তোর বাপ ক্রস করে ফেলেছে মিস ইঁদুর। নয়ন রিশাদ মুস্তালিন এর বিরুদ্ধে অভিযোগ? আবার আদালতে সাক্ষী দিয়েছে। তোর বাপের সামনে তোরে ধর্ষণ করব। তারপর দেখব শাহ। বাকিটা শেষ করতে পারে না নয়ন। নূপুর ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় নয়নের গালে। আঙুল তুলে বলে, জানোয়ার। বুঝে শুনে কথা বলবেন। আমার বাব। নয়ন নূপুরের কোমর জড়িয়ে ধরে কামিজের ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে দেয়। চিৎকার করে ওঠে নূপুর। ইতিমধ্যেই আঁখি পল্লবে অশ্রু জমেছে। নয়ন দাঁতে দাঁত চেপে বলে, শালি পাবলিক প্লেসে নয়নের গায়ে হাত তুলেছিস? আই নো রোমান্টিক ওয়েদার, সামনে হট একটা ছেলে বসে আছে। নিজেকে কন্ট্রোল করতে পারছিস না? বেডে যাওয়ার জন্য গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। নূপুর দাঁতে দাঁত চেপে নয়নের পায়ে পাড়া দেয়। উঁচু জুতো হওয়ার ফলে বেশ ব্যথা পায় বেয়াদবটা। নূপুরকে ছেড়ে দেয়। সেই সুযোগেই দুপা পিছিয়ে যায় নূপুর। হিজাব করেছে, তাই এক্সট্রা ওড়নাটা যেটা নয়ন ধরেছিল সেটা নয়নের মুখে ছুঁড়ে মেরে বলে, যেটাই জানোয়ারের হাত পড়ে। নূপুর সেটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। বৃষ্টি কমে গেছে। নয়ন ঠোঁটের ভাজে থাকা সিগারেট হাতে নিয়ে চশমাখানা খুলে ফেলে। বল্টু শালিরে খেয়ে ছেড়ে দিব না। ডিসাইড করে ফেলেছি রেখে দিয়ে সারা জীবন খাব। বল্টু মাথা নেড়ে বলে, যেমনটা বলবেন ভাই। মিষ্টির দোকান থেকে কিছুটা এগোলেই দুই পাশে সারি সারি আরও দোকানপাট রয়েছে। যেমন ঘড়ি, সানগ্লাস, ফাস্টফুড, মুদি দোকান, এমনকি অনেকগুলো ফুলের দোকানও রয়েছে। নূপুর গুড়ি গুরু বৃষ্টির মধ্যে একা একা হাঁটছে। কোথা থেকে স্নেহা দৌড়ে আসে। তার মাথায় ছাতা। ছাতাখানা নূপুরের মাথার ওপর ধরে আর কাপা স্বরে বলে, আপু তুমি না ওর বিহেভিয়ারে কষ্ট পেও না। অভিশাপও দিও না, ঠিক আছে? আমার কাছে সাদা ওড়না আছে। একদিনও ইউজ করিনি। বলতে বলতে ব্যাগ থেকে ওড়নাখানা বের করে নূপুরের সামনে ধরে। দাঁড়িয়ে পড়ে নূপুর। ছোট ছোট চোখ করে তাকায় স্নেহার পানে। মেয়েটা বোধহয় ঘাবড়াল, কিন্তু দমল না। প্লিজ আপু, রাগ করিও না। ওড়নাটা নাও আর ওনাকে ক্ষমা করে দাও। নূপুর মৃদু হেসে স্নেহার মাথায় হাত বুলায়। তুমি বড্ড সরল। তবে এতটা সরল হওয়া ভালো নয়। একটু চালাক হও। নাসির রিকশা নিয়ে এসেছে। নূপুরকে উঠতে বলে রিকশায়। স্নেহার পানে আরেক পলক তাকিয়ে রিকশায় উঠে পড়ে নূপুর এবং মুহূর্তেই চলে যায় চোখের আড়ালে। স্নেহা নূপুরের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে বিড়বিড় করে বলে, সরল হয়ে যদি তাকে পাওয়া যায় তবে আমি গোটা জীবন এমনই থাকতে চাই। নায়েব তালুকদার মানিকগঞ্জ ফিরেছে। সবার প্রথমে থানায় যায়। পুলিশ কমিশনারের সঙ্গে পরামর্শ সেরে নিজের বাড়িতে প্রবেশ করে। আমিনা চাতক পাখির ন্যায় অপেক্ষা করতে থাকে স্বামীর অপেক্ষায়। যেদিন বাসায় আসে তার 1 সেকেন্ড দাঁড়ানোর সময় হয় না। তিনি কি খাবেন? কোন শার্ট পরবেন? কোথায় ঘুমবে, এসব নিয়ে ছোটাছুটি করতে করতেই দিন যায়। আজকেও তার ব্যতিক্রম নয়। আমিনা নিজ হাতে সব রান্নাবান্না শেষ করেছে। এখন টেবিলে খাবার সাজিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যেই মজনু তালুকদার খাবার টেবিলে এসে বসেছে। বড় ছেলে কিছু কাজে শহরের বাইরে গিয়েছে। নীরব এসে দাদার পাশে বসে। সিঁড়ি বেয়ে নায়েব তালুকদারকেও নামতে দেখা যায়। এখনই বলবে কি বাজান কোথায় আমার? তাই আমিনা দৌড় লাগায় নয়নের কক্ষের পানে। মহারাজ ঠোঁটের ভাঁজে সিগারেট পুড়ে গিটারে টুংটাং আওয়াজ তুলছে। সেই সঙ্গে তাল মেলাচ্ছে। মনে লয় চাহিয়া দেখি নয়ন ভরিয়া। দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন। আমিনা মুচকি হাসে। এগিয়ে গিয়ে হাত বুলিয়ে দেয় নয়নের মাথায়। বাজান খেতে এসো। বাবা অপেক্ষা করছে। নয়ন মাথা নেড়ে গিটার রাখে। ঠোঁটের ভাঁজের সিগারেট ফেলে মায়ের পেছন পেছন উপস্থিত হয় খাবার টেবিলে। একটা চেয়ার টেনে বসে পড়ে। স্নেহা তাড়াহুড়ো করে খাবার বেড়ে দেয়। ভাত, ডাল আর সবজি।
নায়েব নিজের প্লেটে এক পিচ ইলিশ মাছ নিয়ে খুবই যত্ন সহকারে কাটা বেছে নওয়ানের প্লেটে দিতে থাকে এবং বলে, বাজান, যে কোনো মূল্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতেই হবে আমায়। ক্ষমতা একবার হাতে চলে আসলে বাংলাদেশ হাতের মুঠোয় থাকবে। জীবনে ক্ষমতা পাওয়া আর টাকা ছাড়া আর কিছুই ইম্পর্টেন্ট নয়। নওয়ান মুখে ভাত পুরে বাবাকে আশ্বস্ত করে বলে, সব হয়ে যাবে। মজনু বলে, তোমার কোর্টের শুনানি কি হল? পজিটিভ। বাট চেয়ারম্যান বড্ড জ্বালিয়েছে। আমি ডিসাইড করে ফেলেছি চেয়ারম্যান এর মেয়েকে বিয়ে করব। স্নেহার হাত থেকে ডালের বাটিটা পড়ে যায়। অন্তরালে আগুন। তানিশা সুলতানা। পর্ব 1।